তো আফরান ভাই চলুন আমরা শুরু করি। এবং আমি তার আগে ছোট্ট করে জানি, এই যে 9 বছর ভূত এফএম পার করলো, এবার তো ঈদ আর বার্থডে একসঙ্গে পড়ে গেছে, তো কেমন লাগলো? আসসালামু আলাইকুম লিসেনার্স এবং রাসেল ভাই, সবাইকে শুভেচ্ছা। সর্বপ্রথম আমাদের ভূত এফএমের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা, তারপর ঈদ উল আজহার শুভেচ্ছা। সত্যি কথা বলতে রাসেল ভাই, আই এম অনার্ড টু প্রেজেন্ট হিয়ার। আমি সত্যি খুব সম্মানিত বোধ করছি যে আজকের এই এপিসোডে আমাকে ইনভাইট করেছেন, এবং সেই সাথে যারা ভূত এফএমের লিসেনার্স আছেন তাদেরকে তো অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং মোবারকবাদ। যারা আমার গল্প পছন্দ করেন, আমাকে পছন্দ করেন, এবং যাদের ভালোবাসার কারণেই বারবার এখানে আসা হয়। তো সত্যি কথা বলতে ভাই, মানে কি বলবো, আমি সত্যি খুব এক্সাইটেড আজকের এই প্রোগ্রামে আসতে পেরে। সবাইকে অনেক ধন্যবাদ, আপনাকে স্পেশালি ধন্যবাদ। ইউ মোস্ট ওয়েলকাম। তাহলে চলুন আমরা এখন ঘটনায় চলে যাই। রাসেল ভাই, আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, আমি গত কয়েকটা এপিসোডে, টানা 2টা এপিসোডে আমি খুলনার 2টো স্টোরি শেয়ার করেছিলাম। তো আমি লাস্ট খুলনা থেকে ক্লাস নিয়ে আসলাম আর কি। তো ওখান থেকে আমি খুব ভালো ভালো 2টো স্টোরি পেয়েছি। তা আমি চিন্তা করেছি যে এবার আমি এই 2টো স্টোরি এবার এপিসোডেও আমি ইনশাল্লাহ বলার চেষ্টা করব। তো ভাই, স্টোরি 2টো কালেক্ট করার জন্য সবচেয়ে বেশি যে হেল্প করেছিল উনি হচ্ছে আমার গত 2টো স্টোরি যারা এই 2জন হেল্প করেছিল, রূপম এবং সৈকত, 2জনকে স্পেশালি থ্যাঙ্কস। ভাই, ফার্স্ট স্টোরিতে চলে যাই। সঙ্গত কারণে আমি যার সাথে ঘটনাটি ঘটেছিল তার নাম এবং স্থানটা আমি বলতে পারছি না, এই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। কারণ এই নাম না প্রকাশ করার শর্তে এবং স্থানের নাম না প্রকাশ করার শর্তেই আমি এই স্টোরিটা মানে বলার অনুমতি পেয়েছি। আচ্ছা, ঘটনাটি ছিল রাসেল ভাই 2015 সালে। যে ভাইয়ের সাথে ঘটনাটি ঘটেছিল, তো উনি একদিন কোন একটি কারণে পারিবারিক এবং একটা ব্যবসায়িক কারণে উনি এক জায়গায় যাচ্ছিলেন, মানে জায়গাটার নামও বলছিলেন। উনি যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে রাস্তায় মানে মোড় ঘোরার সময় উনি একটি মিনি বাস এবং একটি অটোরিকশা টাইপের একটি গাড়ির সঙ্গে মানে একটু মানে চাপার মধ্যে পড়ে যান, এবং বেশ খুব মানে আহত হন উনি। ওনার মাথায় আঘাত লাগে, শরীরের বিভিন্ন মানে অংশে আঘাত লাগে, এবং আঘাত লাগার পর স্থানীয় যারা ওনাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে, তারা দ্রুত একটি রিনাউন্ড একটা হসপিটালে তাকে মানে হসপিটালাইজড করেন এবং তাকে জরুরি বিভাগে নিয়ে যান। তো জরুরি বিভাগে যিনি ডাক্তার ছিলেন, তো উনি ওনাকে পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। যেহেতু একটা জায়গা থেকে ওনাকে উদ্ধার হয়েছে, ওনার সাথে অন্য কেউ ছিল না, এবং ওনাকে আইডেন্টিফাই করার মতো ওই ধরনের কোনো কাগজপত্র ওনার সাথে ছিল না। এই কারণে চিন্তা করা হলো যে ওনার পরিবারকে তো খবরটা জানাতে হবে। তো যেহেতু লোকালি জিনিসটা ঘটেছে, ওনার পরিবার হয়তোবা এখানে আশেপাশে কোন একটা এলাকায় থাকেন আর কি, উনি হয়তো বাইরের কেউ নন। এরকম চিন্তা করা হলো, আচ্ছা ঠিক আছে, একে বেওয়ারিশ হিসাবে ঘোষণা করার দরকার নাই, আমরা একটু খোঁজ লাগাই যে এর পরিবারটা কোথায় থাকে। তখন রাসেল ভাই ওনার শরীরটা মোটামুটি যেখানে যেখানে ক্ষত হয়েছিল সেগুলো ব্যান্ডেজ পেঁচিয়ে তাকে হসপিটালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। এবং মর্গ বলতে রাসেল ভাই সাধারণত হসপিটালে 2 ধরনের মর্গ থাকে। একটা টেম্পোরারি মর্গ, যেটা সাধারণ ইনস্ট্যান্ট যে লাশগুলো রাখা হয়, পরবর্তীতে যদি দেরি হয় এই লাশগুলো মেইন যে মর্গটা থাকে মানে বড় মর্গ যেখানে ফরমালিন দিয়ে রাখে, হ্যাঁ, তারপর ফ্রোজেন রুম টুম আছে যেখানে, সেখানে পাঠিয়ে দেওয়া হয় আর কি ওনাকে। তো যেহেতু জানি না, আমি আন্দাজ করে বললাম না, এরকমই হয়। আচ্ছা, তো ওখানে নিয়ে যাওয়া হয় ওনাকে। এখন যেহেতু উনি মানে ঘন্টাখানেক আগে মারা গিয়েছেন, তো চিন্তা করা হলো যে দেখি যদি কালকে সকালের মধ্যে যদি লাশের খবর না আসে, তখন আমরা তাকে ফ্রোজেন যেটা মানে বক্স আছে ওই বক্সের মধ্যে ডেড বডিটা ঢুকিয়ে দেবো। আপাতত বাইরে যেটা অন্যান্য লাশ যেখানে রাখা আছে হিমঘরে, সেখানেই থাক। তারা ওই চিন্তা করে স্ট্রেচারের উপরে অনেক লাশের সাথে ওনার লাশটাও রেখে বাইরে থেকে দরজা লক করে সবাই চলে যায়। আসলে ভাই অদ্ভুত ব্যাপার, গভীর রাত আনুমানিক কয়টা উনি হয়তো আন্দাজ করেছেন, রাত 1টা-2টা হতে পারে। তো হঠাৎ ওনার আল্লাহর অশেষ রহমতে ওনার পালস ফিরে আসে। এটা খুবই অদ্ভুত। ওনার পালস ফিরে আসে এবং উনি আসলে প্রথমে মানে বুঝতেই পারেন না আসলে উনি কোথায় আছেন। উনি চিন্তা করছিলেন যে উনি চোখে কিছুই দেখছেন না, হয়তোবা উনি ওনার দৃষ্টিশক্তি হারিয়েছেন অ্যাক্সিডেন্টে, এরকমটা মনে করছিলেন প্রথমে। তো উনি মানে তারপরেও মানে একটু মানে লক্ষ্য করলেন
যে দেয়ালের কোনো একটা অংশ বা কোনো একটা ফাঁকা অংশ দিয়ে বাইরের থেকে একটু আলো আসছে। তখন উনি চিন্তা করেন না, উনি ওনার আই সাইটটা হারান নাই, মানে উনি দৃষ্টিশক্তি হারান নাই, উনি দেখতে পাচ্ছেন, কিন্তু ঘরটা অন্ধকার। এখন রাসেল ভাই ওখানে ওই ঘরে কিন্তু মাইনাসের নিচে তাপমাত্রা, কারণ ডেড বডি গুলো যাতে পৌঁছে না, যেন মাইনাসের নিচে তাপমাত্রা থাকে। তো দেখা যাচ্ছে যে ওনার প্রচন্ড শীত করছে। এখন উনি চিন্তা করছে প্রচন্ড শীত করছে, এখন কি করি। উনি হাত দিয়ে দেখছেন ওনার শরীরে ব্যান্ডেজ পেঁচানো, ওনার দেহের উপরে একটি কাপড় রাখা, কিন্তু সেই কাপড়টাও তো খুব পাতলা কাপড়, যারা হসপিটালে গিয়েছেন দেখেছেন বেশ পাতলা কাপড় ওটা থাকে শরীরের উপরে। তখন উনি ওই পাগলের মতো উনি রুমের মধ্যে ওনার শরীরের সাথে জড়ানোর জন্য অন্য কোনো কাপড় পাওয়া যায় কিনা খুঁজছিলেন, কারণ এত ঠান্ডা লাগছে ওনার। উনি রাসেল ভাই যখন আশেপাশে হাত দিচ্ছিলেন তখন দেখলেন যে মানুষের মতোই যেন অনেকে শুয়ে আছে, তো তাদের শরীরের উপরেও প্রত্যেকের শরীরের উপরে কাপড় আছে। উনি এই অন্ধকারের ভিতরে হাতড়ে হাতড়ে এই কাপড়গুলো এক একটা করে সংগ্রহ করছিলেন। সংগ্রহ করে উনি মানে শরীরে মানে পেঁচিয়ে ঠান্ডায় ঠকঠক করে কাঁপছিলেন, এবং উনি বুঝতে পারছিলেন না এই মুহূর্তে কি করা উচিত। আসলে উনি যে কোথায় তখন উনি বুঝতে পারছিলেন না। উনি ধারণা করছেন হয়তোবা উনি কোনো মানে আশেপাশে রুগী আছে, রুগীরা ঘুমিয়ে আছে, এই তাদের কাছ থেকে ওই কাপড়গুলো উনি নিয়ে উনি ওনার শরীরে পেঁচিয়েছেন। হঠাৎ রাসেল ভাই অন্ধকারের মধ্যে পাশ থেকে কেউ একজন বলে ওঠে যে, কি ভাই খুব ঠান্ডা লাগছে? তখন উনি চমকে ওঠেন যে, হ্যাঁ খুব ঠান্ডা তো লাগছে, আপনি কে? বলে, আমি এখানকারই একজন। তো তাহলে লাইট জ্বালান, আমি তো অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। কথা বলবেন, দাঁড়ান আমি লাইটটা জ্বালাচ্ছি। সত্যি রাসেল ভাই লাইটটা জ্বালায় একজন লোক, একজন স্বাভাবিক একজন লোক লাইটটা জ্বালায়। লাইটটা জ্বালানোর পরে উনি দেখেন যে আশেপাশে যা আছে সবাই মৃত। কেউ অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, কেউ সুইসাইড করেছে, হয়তো পোস্টমর্টেম করার পরে রেখে দিয়েছে, সকালে হয়তো দেহ বুঝিয়ে দেবে, বা বেওয়ারিশ লাশ এখনো কবর দিতে পারে নাই, বা পরের দিন কবর দেবে, এরকম লাশগুলো ওখানে অনেকগুলো লাশ সেখানে রাখা আছে। তো এইভাবে একের পর এক লাশের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে যে এই লোকটা এইভাবে মারা গিয়েছে, এই লোকটা এইভাবে মারা গিয়েছে, এভাবে প্রত্যেকটা লাশের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। এর মধ্যে রাসেল ভাই একটা লাশ পাশে রাখা ছিল। পরে বলছে যে এই লাশটা আজকে মানে বিকালের দিকে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তখন অন্যান্য লাশগুলোর মানে যেগুলো মানে কাপড় দিয়ে ঢাকা ছিল, উনি তো কিছু কাপড় নিজের শরীরে পেঁচিয়েছিলেন, অন্যান্য যেগুলো ঢাকা ছিল প্রত্যেকটা লাশের উপর থেকে কাপড়টা সরিয়ে দেখছিলেন যে মানে কার লাশ কি উনি দেখছিলেন, কিন্তু ওই লাশের উপর থেকে ওই ব্যক্তি কাপড়টা সরাচ্ছিল না। তখন উনি নিজেই আগ্রহী হয়ে ওই কাপড়টা সরানোর পরে বলছে যে দেখে যে লাশটি শোয়ানো এটা আসলে ওনারই লাশ। তো এটা দেখে উনি এতটা ভয় পান যে উনি আর ওনার সেন্স রাখতে পারেন নাই। উনি সাথে সাথে মানে সেন্সলেস হয়ে পড়ে যান ওখানে। এরপরে ওনার সেন্স ফিরে আসে, তখনও অন্ধকার, মানে রুম অন্ধকার, উনি নিচে পড়ে আছেন। তো উনি কিছুটা মনে করতে পারছিলেন যে একটু আগে কি ঘটনা করছে, এবং উনি ফিল করছিলেন আশেপাশ থেকে কেউ ওনার শরীরে হাত দিচ্ছে অন্ধকারের মধ্যে, এবং প্রচন্ড ভয় পাচ্ছিলেন, প্রচন্ড চিৎকার করতে পারছিলেন না। পেছনে কারণ হলো মাইনাসের নিচে তাপমাত্রা। সাধারণত আমরা দেখি শীতকালে অনেক মানে যখন বাইরে প্রচন্ড শীতের মানে আমরা ঘরে ঢুকি, বাইরে প্রচন্ড ঠান্ডা থেকে অনেক সময় দেখা যায় আমরা কথাগুলো, মুখের কথাগুলো জড়িয়ে যাচ্ছে, ঠিক ভালো করে উচ্চারণ করতে পারি না। উনি সারা রাত ওই ঠান্ডার মধ্যে থাকার কারণে উনি ওই কথাগুলো জড়িয়ে যাচ্ছিল। উনি মানে যারা বোবা আর কি, তারা যেভাবে শব্দ আ করে শব্দ করে, উনি ঠিক ওইভাবে শব্দ করতে পারছেন, মানে উনি আর কথা বলতে পারছিলেন না। আর ওই অন্ধকারের মধ্যে কেউ ওনার শরীরে হাত দিচ্ছিল, কেউ মাথায় হাত দিচ্ছে, উনি ফিল করছিলেন যে আমার শরীরে হাত দিচ্ছে কেউ। উনি চিৎকার করার চেষ্টা করছিলেন, কিন্তু চিৎকার করেও চেষ্টা করতে উনি আবার সেন্সলেস হয়ে যান। পরে যখন রাসেল ভাই সকালের দিকে ওই যে যিনি ডোম, যে মেইন যে ডোম, উনি আসেন ওই দরজাটা খুলে ভিতরে ঢুকবে আর কি। তো যখনই দরজাটা খুলে মানে ভিতরে ঢুকেছে ওই ডোমটা, তখন ওই আলো যখন ওনার চোখে পড়েছে, আবার ওনার সেন্স ফিরে আসছে। উনি আলো আসার সাথে সাথে উনি দৌড়িয়ে ওই ডোমের কাছে যাওয়ার চেষ্টা করেছেন, এবং উনি যে কি ভয় পেয়েছেন সেটা বলার চেষ্টা করছিল আর কি। কিন্তু রাসেল ভাই সমস্যা হলো ওই ডোমটা হঠাৎ করে এই দৃশ্য দেখে, কারণ ওই ডোমের বয়সও ছিল প্রায় 60 বছরের, ভয় পেয়ে গেছেন উনি তো এরকম দৃশ্য কখনো দেখেন নাই, যে দরজা খুলে এরকম লাশ, এই যে মানে সাদা পরা এরকম ব্যান্ডেজ পরা কোনো লাশ ওনার দিকে চলে আসতেছে এবং চিৎকার করতে করতে। এই দৃশ্য দেখে উনিও মারাত্মক ভয় পান।
উনি কোনো মতে দরজাটা লাগিয়ে আবার দৌড় দিয়ে চলে যান, দৌড় দিয়ে হসপিটালে মানে ডাক্তারের কাছে চলে যান যে আমি এই দৃশ্য দেখেছি। ডাক্তারটা বলে তুমি মনে হয় মানে আজকে মনে হয় দিনের বেলা একটু বেশি খেয়ে ফেলছো, কারণ আমরা তো জানি ডোমরা সাধারণত লাশ কাটার সময় একটু ড্রাঙ্ক হয়ে নেন আর কি, এটা আমরা সবাই জানি। তো ওরা সবাই ভৎসনা করে ডাক্তাররা যে দিনের বেলায় এগুলো খাওয়া বাদ দাও। তখন বলে না না আমি সত্যি কথা কিছুই খাই নাই, আমি সত্যি এই জিনিসটা দেখেছি। তখন ডাক্তাররা যখন অনুনয় বিনয় করে ডাক্তার বলে আচ্ছা ঠিক আছে চলো আমরাও দেখব। তখন ডাক্তার 1-2 জন ডাক্তার যায়, সত্যি দরজা খোলার পরে যখন আবার দরজা খুলেছে তখন ওই ভাই আবার ওনাদের দিকে চলে আসছে যে আমাকে বাঁচান, এটা বলার চেষ্টা করছে কিন্তু বলতে পারছে না, ওনার তো মানে ওই ঠান্ডার কারণে উনি কথা বলতে পারছিলেন না। আচ্ছা, ডাক্তাররা এটা দেখে মারাত্মক ভয় পান। ভয় পাওয়ার পর তখন আবার ওনারা আবার দরজা লক করে চলে যায়, ওনারা আবার অন্যদেরকে বলে যে এই ঘটনা। তখন অনেক লোকের উপস্থিতি সেখানে আসে, সবার উপস্থিতি দরজা খোলা হয়, দরজা খুলে দেখা যায় না আসলে সত্যি উনি জীবিত, উনি জীবিত আছেন। আচ্ছা, পরে ওনাকে ওখান থেকে উদ্ধার করা হয়। কিন্তু যেহেতু রাসেল ভাই একজন জীবিত মানুষকে যাই হোক ভুল হোক যে কারণেই হোক, অজ্ঞতাবশত হোক বা জ্ঞানের অভাবে হোক, ওনাকে তো ডেথ সার্টিফিকেট দিয়ে ফেলেছিলেন। তো এটা তো একটা ক্রিমিনাল অফেন্স হতো বটে। যাই হোক হসপিটাল কর্তৃপক্ষ ওনার পরিবারের কাছে ক্ষমা চান, ডাক্তারও ক্ষমা চান, উনি সেটা ক্ষমা করে দেন যে বেঁচে ফিরছে। পুরো পরিবার বলে যে বেঁচে গেছে এটাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো উনি যদি সত্যি সত্যি ওনার তো পোস্টমর্টম করাটা বাকি ছিল, এই কারণে রাসেল ভাই ওই দিন মানে বিশেষ একটা অকেশন ছিল, এখন ডাক্তাররা রাতের বেলা চলে গেছিল বাসায়, বলছে যে এটা পোস্টমর্টম পরে করব, সকালে করব। তা না হলে ওনাদেরকে যদি ওই অবস্থায় পোস্টমর্টম করা হতো তাহলে উনি জীবিত থাকতেন না। তো পরিবার বলে যেহেতু উনি জীবিত আছেন আমাদের আর কোনো দাবি নেই, আলহামদুলিল্লাহ উনি জীবিত আছেন, এটাই আমাদের কাছে শুকরিয়া, আমরা এটা নিয়ে আর কোনো কথা বলবো না। অনেক অন্যরকম একটা। তো এরপর রাসেল ভাই উনি এখন কিন্তু দিব্যি স্বাভাবিক মানুষ, এখনো বেঁচে আছেন। এখনো বেঁচে আছেন। আমি মানে গিয়েছিলাম সেখানে, আচ্ছা, আমি নিজে দেখে আসছি। কিন্তু রাসেল ভাই ওই হসপিটাল এবং বেশ ওনার নাম বেশ কয়েকটা জিনিস না প্রকাশ করার শর্তে উনি এটা, কারণ যেহেতু উনি হসপিটালের সাথে একটা মিউচুয়াল করে ফেলেছেন, উনি রাজি হয়েছেন সেটা, উনি চাচ্ছিলেন না যে ওই হসপিটালের নাম বা ডাক্তার বা এই সমস্ত বিষয়ে জানাজানি হোক, কারণ যেহেতু উনি বলে ফেলেছেন উনি বেঁচে আছেন এটাই শুকরিয়া, উনি এগুলা নিয়ে বেশি একটা কথা বলতেও রাজি না। তো এই আমি ঘটনাটি ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে কালেক্ট করতে পেরেছি। আমার মনে হয় রাসেল ভাই আমি যাবত কাল পর্যন্ত যতগুলো ঘটনা সংগ্রহ করেছি, তো এই ঘটনাটা মানে আমি এই প্রথম মানে মৃত থেকে জীবিত হয়েছেন এইরকম কোন ব্যক্তির দর্শন বা এইরকমের কোন ঘটনা আমার মনে পড়ে যে এইটাই আনতে পারি না কোনো একদিনের জন্য। উনি হয়তো সবকিছু মানে না বলেই আমাদের সাথে কিছু। আমি রাসেল ভাই চেষ্টা করবো নেক্সট আমি ওইদিকে গেলে আমি চেষ্টা করবো ওনাকে বুঝিয়ে নিয়ে আসার জন্য। যদি আমরা সরাসরি ঘটনায় চলে যাবো এবং আমাদের যারা অতিথি আছেন তাদেরকে আমরা সবচেয়ে বেশি সুযোগ দেবো। আজকে কোনো SMS বা মেসেজ কিছুই পড়বো না, তবে জানিয়ে দিচ্ছি কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। যদি আমাদেরকে লিখতে চান চলে যান ভূতfm@radiofurti.fm। যদি আমাদেরকে আপনারা ফেসবুকে কানেক্টেড থাকতে চান আমাদের সাথে তাহলে চলে যান www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এছাড়া টুইটারে চলে যেতে পারেন twitter.com/russell_bhutfm। আপনারা ইচ্ছা করলে সেখানে যে ঘুরে আসতে পারেন এবং লিখতে পারেন কোন ঘটনা ভালো লাগছে, কোন ঘটনা ভালো লাগছে না। আমাদের এই ভূতfm-এর বার্থডে প্লাস ঈদ সবকিছু মিলিয়ে যখন একটা স্পেশাল এপিসোড করার সিদ্ধান্ত নিলাম তখন আমন্ত্রণ না জানিয়ে পারিনি আপনাদের সবার পছন্দের মানুষ, খুবই পছন্দের মানুষ আহমেদ বাবু ভাইকে। যদিও তার জীবনে খুবই একটা মানে কি বলবো যে আমি মানে কষ্টের একটা এপিসোড কয়েকদিন আগেই ঘটে গেছে, একটা ঘটনা যেটার কারণে তিনি অনেকটাই মানসিকভাবে আমার মনে হয় ভেঙে পড়েছেন। তারপরেও মানে আজকে তিনি এসেছেন দুটো কারণে, একটা হচ্ছে আমাদের এখানে তো ঘটনা শেয়ার করতেই, আর একটা হচ্ছে তার যে কষ্টটা সেই কষ্টটা আপনাদের সাথে শেয়ার করতে এবং সেইটা নিয়ে কিছুটা কথা বলতে। বাবু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাসেল ভাই, আসসালামু আলাইকুম টু অল দ্য অডিয়েন্স। আজকে এসে আসলে মনটা বেশ খারাপ রাসেল ভাই, যেহেতু আপনি তো জানেন, সবাইকে তো জানানো হয়নি বা অনেকে জানে না সবাই, যে আমার আম্মু গত 30শে জুলাই রাত্রেবেলা পৃথিবী ছেড়ে চলে গেছেন। তো আমার এই চলে যাওয়াটা আমার জন্য খুব অপ্রত্যাশিত ছিল। আমি আম্মুর খুব ক্লোজ ছিলাম, এর জন্য সবার কাছে দোয়া চাই, সবাই একটু দোয়া করবেন ওনার জন্য। এবং আমি যদি আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলি, মানে আমার নিজের অবস্থান থেকে সরে, সেখান থেকে বলবো আমার আম্মু খুব ভালো মানুষ ছিলেন।
এবং আরো একটা জিনিস যে আমিও বলবো যে অবশ্যই দোয়া করবেন, এবং আপনারা দোয়া করবেন সেটা আমরা জানিও। এবং বাবু ভাইয়ের কাছে আমি যতটুকু শুনি, যতটুকু বুঝেছি, যে শুধু মাই না, বাবু ভাইয়ের কাছে তিনি আরো অনেক কিছু ছিলেন আসলে। তো এরকম একজন মানুষকে হারানো অনেক কষ্টের ব্যাপার। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে বাবু ভাইকে যেন এই শোকটা বহন করার শক্তি আল্লাহ পাক দেন। তো যাই হোক বাবু ভাই, থ্যাংক ইউ। তারপর আপনি এসেছেন এবং আপনি একটা ঘটনা আমাদের সাথে আজকে শেয়ার করতে চান, আপনি বলছিলেন। জি রাসেল ভাই, এই ঘটনাটা আমাকে আসলে মেইলে পাঠিয়েছে হাসিব আহমেদ দুর্লভ নামে একজন। ও ক্যানাডাতে থাকে, এবং ওর ওখানকার লোকাল একটা ঘটনা ও আমাকে পাঠিয়েছে, যেটা হচ্ছে ও কয়েকদিন আগে ফেসবুকে কিছু কার্ডের ছবি আমাকে পাঠায়, সেটা হচ্ছে ট্যারট কার্ডের ছবি। আচ্ছা, ট্যারট কার্ডের ছবি। তো আমি জাস্ট দেখি জিনিসটা, তো ও আমাকে বলে যে ভাইয়া এটার পিছনে কিন্তু আরো কিছু ঘটনা আছে, আপনি যদি শুনতে চান, এটা একটা ট্রু ঘটনা। এখানকার কাইন্ড অফ লাইক যেটাকে বলা হচ্ছে আরবান মিথের মতো, সবাই এটা জানে। হ্যাঁ, এই ঘটনাটা আপনি খুব ভয়ঙ্কর এই কার্ডগুলোর পিছনে, এবং ওই কার্ডগুলোই নাকি ইনভলভ ছিল ওটার ভিতরে। আচ্ছা, আমি বললাম যে ওকে, তুমি বলতে পারো আমাকে, আমি শুনবো। তো তখন আমাকে ঘটনাটা লিখে পাঠায়। রাসেল ভাই, আমি ঘটনাটা আপনাকে বলছি। এই ঘটনাটা ঘটেছে হচ্ছে কি আপনার ক্যানাডার সেন্ট জোনসে, নিউফাউন্ডল্যান্ডে। তো সেন্ট জোনস আপনার এটা হচ্ছে আপনার এখনো খুব একটা উন্নত শহর না, এবং এটা 1995 সালের ঘটনা। সেই সময় আমি এসেছিলাম, ইউনাইটেড স্টেটসে ছিলাম। তো সেই শহরের ঘটনা এটা। আর 90s এর সময় এটা নাকি আরো বেশি আন্ডার ডেভেলপ ছিল জায়গাটা। তার এখানে নাকি খুব বেশি প্যারানর্মাল ব্যাপারগুলো চর্চা মানুষ করে। ও আমাকে বলেছে যে ওখানকার কিছু আপনাকে ছবি আমি যদি দেখাই, আপনি দেখে বুঝবেন যে জায়গাটার ওয়েদার অ্যান্ড এভরিথিং, লাইক ক্লাইমেটটাও একটু ডিফারেন্ট, এবং আশেপাশে সবকিছু। যাই হোক, এই ঘটনাটা আমি বলি। তো সেই শহরে একজন ভদ্রমহিলা বাস করতেন। তার নাম, ও অ্যাকচুয়ালি আমার কাছে এটা ছদ্মনাম ইউজ করেছে, বলছে ওনার নাম ক্যাথরিন। আচ্ছা আচ্ছা। তো সে ম্যাজিকের সাথে ইনভলভ ছিল। তো ও যদিও লিখেছে এটা হোয়াইট ম্যাজিক, আর আমি একটু এটা ক্লারিফিকেশন দিতে চাই যে ম্যাজিক এর মধ্যে কোনো ব্ল্যাক ম্যাজিক আর হোয়াইট ম্যাজিক নেই। ম্যাজিক ইজ ম্যাজিক, ম্যাজিক ইজ ব্ল্যাক ইটসেলফ, যদি ট্রু ম্যাজিক হয়ে থাকে। ইফ ইট ইজ নট এ ট্রিক, ম্যাজিক হয় ম্যাজিক অ্যান্ড ট্রিক। তো ম্যাজিক কিন্তু সব আমরা যেটা দেখি, টিভিতে দেখি বা আমরা অ্যামিউজমেন্টের জন্য। তো ম্যাজিক মিনস ব্ল্যাক ম্যাজিক, বিকজ দেয়ার ওয়্যার টু থিংস। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো জিনিস দিয়েছিলেন, একটা হচ্ছে বলেছে, একটা হচ্ছে ম্যাজিক, একটা হচ্ছে দোয়া, একটা হচ্ছে আপনার মুজিজা। দুটা জিনিস। তো দুইটা জিনিস। হোয়াইট ম্যাজিক বলতে আপনি মানে নবীদের সময় যেটা ছিলেন, প্রফেটদের সময় যেটা ছিল সেটা মুজিজা, আর পরবর্তী ওলিয়া উলিয়ারা যেটা করে সেটা কারামত। তো সেটা টোটালি আল্লাহর কাছ থেকে আসে, ওটার মধ্যে কোন রকম ই নাই। আর ম্যাজিক যেটা, সেটা ব্ল্যাক, যেটা হারুত আর মারুত নিয়ে আসছিলেন প্রাচীন ব্যাবেলে। যাই হোক, এটা একটু ক্লারিফিকেশন নিলাম যেহেতু ঘটনার সাথে এটা রিলেটেড। তো আপনার তো ওই মহিলা ওখানে ম্যাজিক চর্চা করতেন, এবং ওই মহিলা কার্ডের মাধ্যমে মানুষের ভাগ্য গণনা করতেন। আচ্ছা। তো একদিন রাতের কথা, ওই মহিলা বাসায় বসে আছেন, তো এই সময় তার সাথে দেখা করতে আসেন একজন ভদ্রলোক। ভদ্রলোক বললে ঠিক হবে না, মানে একজন লোক। লোকটা বেশ উস্কো খুস্কো, মানে কাপড় চোপড় বেশ এলোমেলো টাইপের। সে আসে তার ভাগ্য গণনা করার জন্য তার ম্যাজিকের মাধ্যমে। তো এটা লোকটা আসার পর তিনি তাকে বসান রীতিমতো তার যেখানে তিনি এই চর্চাগুলো করেন সেখানে আর কি, যেখানে তিনি ক্লায়েন্টের দেখা করান আর কি সেখানে। তো বসার পর লোকটাকে তিনি জিজ্ঞেস করেন যে আপনি কি জানতে চান। লোকটা বলে যে আমি আমার লাক সম্বন্ধে বা আমার সম্বন্ধে আমি জানতে চাই। তো ভদ্রমহিলা বলেন যে ওকে। উনি ওনার কার্ড সেট বের করেন, যে কার্ড দিয়ে উনি সেটা গোনার পরে উনি কার্ডগুলোকে শাফল করেন। শাফল করে ভদ্রলোকের দিকে বাড়িয়ে দেন পিক করার জন্য কার্ড। তো ভদ্রলোক যখন নাকি উনি কার্ডগুলো বাড়িয়ে দিয়েছে, না ভদ্রলোককে শাফল করার জন্য না বাড়িয়ে দেন কার্ডগুলো না দিকে। তো ভদ্রলোকের দিকে যখন উনি কার্ডগুলো বাড়িয়ে দিয়েছেন, তখন নাকি ওনার সাথে ওই ভদ্রলোকের হাতের স্পর্শ লাগে। আচ্ছা। স্পর্শে উনি বুঝতে পারেন উনি একটা ডার্ক ফিলিংস পান। এটা হচ্ছে যে মানে ফিলটা এরকম যে কোনো কিছু একটা অশুভ এই ভদ্রলোকের মধ্যে আছে, বা একটা সামথিং আনইউজুয়াল। তো
উনি ছিলেন কাইন্ড অফ লাইক এ সাইকিক, বাইরে যেটাকে বলে সাইকি, যারা সাইকিক বল রিড করে এন্ড স্টাফ লাইক দ্যাট, তো তাদের বিরুদ্ধে এই ধরনের ভিশন আসতো আর কি। তো উনি তখন চিন্তা করে লোকটা কি খারাপ, কোন ধরনের মানে চোর ডাকাত রেপিস্ট বা সামথিং লাইক দ্যাট, ক্রিমিনাল কিনা। তো এটা চিন্তা করে উনি একটু টেনশনে পড়েন। পরবর্তীতে পরে মুহূর্তে উনি বাদ দেন, বলে আচ্ছা ঠিক আছে লেটস ডু ইট। তো ভদ্রলোক সাফল করে কার্ড দেওয়ার পর উনি সেখান থেকে 8টা কার্ড পিক করে বেছে নেন। তো হাসিব আমাকে কার্ডগুলোর নাম বলেছিল, বাট আমি সেটা এখন উল্লেখ করব না, ঠিক আছে। তো 8টা কার্ড বেছে নেওয়ার পরে উনি একটা একটা কার্ড করে লোকটার ভাগ্য বর্ণনা শুরু করেন। তো কার্ড রিড করতে যে দেখা যায় যে ভদ্রলোক তার জীবনে একটা সময় অর্থবিত্ত কামিয়েছিলেন এবং বেশ ভালো অর্থবিত্তের মালিক হয়েছিলেন এবং বেশ সচ্ছল ছিলেন এবং ধনী হয়েছিলেন। পরবর্তীতে তার বিভিন্ন বদভ্যাস, নেশা, জুয়া খেলার কারণে আস্তে আস্তে উনি সব হারান। তো প্রথম এই 7টা কার্ডে বিভিন্ন এইসব বর্ণনা উনি দেন তাকে, এরপর বাকি থাকে হচ্ছে লাস্ট কার্ডটা। এই কার্ডটা যখন উনি দেখেন তখন সে নাকি একটা রিডিং দেখতে পান যে অত্যন্ত কষ্টের মাধ্যমে সবকিছু শেষ হবে। তো এটা দেখে উনি নাকি ওই ভদ্রলোককে এইটা বলতে চান না রেজাল্টটা। এনিওয়েজ এখানে আমি একটু বলে রাখি রাসেল ভাই, কারণ যেহেতু কাহিনীটা আমি বলছি, এখানে আমার নিজের বিশ্বাসটাও এখানে কাজ মানে বলা উচিত। কার্ড রিডিং বা হোয়াটএভার, এটা দিয়ে কখনোই মানুষের ভবিষ্যৎ বলা যায় না। মানুষ কখনোই কারো ভবিষ্যৎ বলতে পারে না। এটা গেম হিসেবে ইট ইজ কাইন্ড অফ এ গেম, এটা কখনোই সম্ভব না, কারণ এটা সব সিরিয়াসলি যারা করে না তাদেরকে বলবো এত সিরিয়াসলি এটা নেয়ার কোনো মানে নাই আছে কিন্তু বলা যায় যেটা সিরিয়াসলি কিছুই না, খেলার মতো। কারো কাছের থেকে ভাগ্য জানতে, মানে অ্যাজ এ মুসলিম আমি বলবো যে ভাগ্য গণনা জানতে চাওয়াটা হচ্ছে হারাম অ্যাজ এ মুসলিমদের জন্য। এটা আমার জানানো কর্তব্য ছিল, আমি জানিয়ে দিলাম যেটা হারাম। এনিওয়েজ কারণ ভাগ্য আল্লাহ ছাড়া কেউ জানাতে পারে না। এনিওয়েজ তো ওই ভদ্রলোক, ওই ভদ্রমহিলা তাকে বলেন না কথাটা যে অত্যন্ত কষ্টের মাধ্যমে তার সবকিছু শেষ হবে। তো ভদ্রলোক বলে কি তুমি কার্ডের বলছো না কেন, লাস্ট কার্ডে কি আছে? তো সে বলে না তুমি এটা না জানলেও চলবে, ইটস ওকে। সে ভদ্রলোক তাকে চাপাচাপি করে, না ইউ হ্যাভ টু টেল মি। তো যখন তাকে অনেক চাপাচাপি করে ভদ্রমহিলা তখন তাকে বলে যে তোমার লাস্ট কার্ডের ব্যাপারটা ছিল এরকম। তো এই কথা শোনার পর লোকটা হাসি শুরু করে, অট্ট হাসি, খুব হাসে, হা হা করে হাসে। হেসে লাস্টে মানে সে বিলাপ বকা শুরু করে, বিলাপ বকা শুরু করে সে কপাল চাপড়াতে চাপড়াতে নিজের মতো ওনার বাসার থেকে বিদায় নেয়। সো ভদ্রমহিলা ওইটা বিদায় দেয় এবং সে খুব একটু অড ফিল করে যে কি আসলো, কি বললো এসে একটা এরকম সময় যেতে থাকে। বাট ওনার মধ্যে একটা বাজে ফিলিংস কাজ করতে থাকে এটা নিয়ে। তো এর মধ্যে মাস 2 পরে কোন এক পূর্ণিমার রাতে এই মহিলা তখন তো তার জাদু সাধনা করতো, ম্যাজিক সাধনা। তো সে কিছু আরক শেকড় আর কি পোড়াতে পোড়াতে তার বাসার বারান্দায় সব বাতি নিভিয়ে দিয়েছিল, সব সারা বাড়ি মোটামুটি অন্ধকার করে সে বাসার আঙিনায় এই বাতি এই আরক পুড়িয়ে একটা ধোঁয়া তৈরি করে সে আস্তে করে একটা চেয়ারে যে বসেন। এবং যারা এই ধরনের সাইকিক সাধনা করেন বা যারা উইচ যাদেরকে বলা হয়, তারা এই ধরনের সাধনা প্রায় করেন। পূর্ণিমার রাতে অনেকেই করেন এরা এই ধরনের জিনিস। এনিওয়েজ তো উনি সাধনা করতে করতে উনি এগুলো পুড়িয়ে উনি তার মতো সাধনা করছেন বসে বসে একটা চেয়ারে, মন্ত্র পড়ছেন। এই সময় তার হঠাৎ করে মনে হয় যে তার বাগানের আশেপাশে যে দূরে যে ফেন্সের কাছে যে গাছগুলো, সেগুলোর মধ্যে কিছু একটা ঘুরে চলে যাচ্ছে ছায়ার মতো। এবং একটা শব্দটা এরকম, কোন গাড়ির ইঞ্জিন যদি খুব ভারী ইঞ্জিন লাইক আ ট্রাক অর সামথিং, সে ইঞ্জিন যদি কোনো কথা বলতে থাকে জাস্ট লাইক দ্যাট এরকম। তো এবং একটা ভয়েসের মতো আসে সেই শব্দ থেকে যে তুই আমাকে কি করলি, এরকম টাইপের একটা। তো শুনে সে একটু ভয় পেয়ে যায় এবং সে তখন তাড়াতাড়ি তার বাসার মধ্যে ঢুকে যায়। ঢুকে যে উনি ওনার হাজবেন্ডকে বলেন যে এরকম এরকম ব্যাপার ঘটছে, এখানে মনে হচ্ছে কারা কি। তো হাজবেন্ড সেটা করে, উনি হাজবেন্ডের বাসায় শটগান ছিল, সে শটগান নিয়ে সে বের হয়। সে মনে করে কোন ইন্ট্রুডার হয়তো বাসার বাইরে। আসার পর দেখে যে তার যে টেবিলটা ছিল, যে টেবিলের পাশে বসা ছিল, যে টেবিলটা ভাঙা, 2 টুকরা করা, কেউ নাই। তো সে তখন থতমত খায় এবং বাসায় ঢুকে যায়। তারা মনে করে কে বা কারা বা সে মানে ওইটা নিয়ে করে না। তো তারও কিছুদিন পরে একদিন উনি এরকম আবার বসে আছেন নিচে তার লিভিং রুমের পাশে। তো
তো হঠাৎ করে তার অস্বস্তি লাগা শুরু করে, মনে হয় যে কি হচ্ছে, কেমন জানি একটা মানে মনে হচ্ছে তৃতীয় কোনো কিছুর একটা উপস্থিতি এখানে আছে রুমের মধ্যে, কেউ তার দিকে তাকিয়ে আছে, তার দিকে তার পিঠের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, তো সে আস্তে 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 করে চোখ ফিরায়। যখন চোখ ফিরায় তখন তিনি দেখে যে ওনার পেছন দিকে অন্ধকার, এবং ওই অন্ধকারের মধ্যে দুটো চোখ জ্বলে আছে। আচ্ছা, এবং চোখ জ্বলে থাকাটা কাইন্ড অফ লাইক, আপনারা যদি কেউ ওই যে প্রেডেটর মুভি দেখেন, প্রেডেটরের মধ্যে দেখবেন যে হঠাৎ করে লাইক অদৃশ্যের মধ্যে চোখ, এরকম দুটো চোখ নাকি তার পিছু হঠাৎ জ্বলে ওঠে। এবং এটা দেখেও সে খুব ভয় পায়। ভয় পেয়ে সে মানে হাজবেন্ডকে ডাকে এবং দেখে সেখানে কেউ নাই। আচ্ছা, তো এইভাবে করে তার দ্বিতীয়বার ইনসিডেন্টটা হয়। এবং থার্ড ইনসিডেন্টটা হচ্ছে যে উনি ঘুমিয়েছিলেন, ঘুমিয়ে থেকে রাতের বেলা হঠাৎ করে উনি স্বপ্নে দেখেন যে উনি একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং পেছন ওনাকে কেউ ধাওয়া করছে। এবং এক সময় উনি বুঝতে পারেন ওই যে সেই একজন লোককে উনি ভাগ্য তার লাক রিডিং করছিল, সেই লোকটা তাকে ধাওয়া করছে। এবং সেই জঙ্গলের মধ্যে উনি দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে দেখতেছে যে ওই লোকটা এসে পড়তেছে কাছাকাছি, এক সময় তাকে ধরে ফেলে। ওকে যখন ধরে লোকটা, তখনই তিনি ফাইন্ড আউট করেন যে ওনাকে বোবায় ধরছে, লাইক স্লিপ প্যারালিসিস। এবং উনি অনেক চেষ্টা করেন, কথা বলতে পারতেছে না। এর মধ্যে ওনার চোখ খুলে যায়। চোখ খুলে উনি দেখে যে ওনার সামনে যে চেয়ারটা ছিল, এই যে চেয়ারটা বিছানা বেডরুমে, সেখানে সেই ভদ্রলোক বসা। ভদ্রলোক বলতে সেই লোকটা, হ্যাঁ, বসা, এবং সে রক্তাক্ত, তার চোখে মুখে রক্ত, তার যে বুকের কাছে কেমন একটা মানে রক্তের একটা দাগ, বেশ মোটা একটা দাগ রক্তের। এবং সে ওই চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তার কাছাকাছি যখন আসে তখন উনি চেষ্টা করে ওনার স্বামীকে ডাকার, সেটাও সে পারে না। এবং যখন লোকটা খুব কাছে আসে তখন তিনি জ্ঞান হারান। তো এই ইনসিডেন্টটা হওয়ার পরে উনি পরদিন যখন ঘুম ভাঙে, উনি তখন বুঝতে পারে ওনার জ্ঞান হারান, না ঘুমিয়ে পড়ে ঘুমের মধ্যেই। তো ওনার যখন ঘুম ভাঙে তখন সে বুঝতে পারে যে এটা তো একটা কিছু একটা আমার করা দরকার, আমি কি করব। তখন তার সে এক ফ্রেন্ড আছে যে নিজেও এরকম লাইক সাইকিক রিডিং করে, তার সাথে যোগাযোগ করে। এবং তার বান্ধবী তাকে পরামর্শ দেয় যে আসো আমরা ওইজি বোর্ড নিয়ে আমরা বসি, দেখি কি করে। একটা এমনি করেছে, এরপরে আবার আরেকটা। তো তখন তার বান্ধবীর বুদ্ধিতে তিনি রাত্রেবেলা ওনারা এরকম একটা রাতে ওনারা দুইজনে ওইজি বোর্ড নিয়ে বসা। এবং বসার পরে ওনারা অনেকক্ষণ চেষ্টা করে, প্রথমে দেখছে কোনো রেসপন্স নাই। এবং অনেকক্ষণ পরে একটা দুর্বল রেসপন্স তারা পায়। এবং রেসপন্স পাওয়ার পরে ওরা চেষ্টা করে যে কার সাথে কথা বলতেছে। তো তখন দেখে মানে রেসপন্সটা এরকম আসে যে ওইখানে 25 বছরের বয়সী কোনো মেয়ের আত্মা আছে। এখানে আমি একটু ফুটনোট দিয়ে দিই রাসেল ভাই, ওইজি বোর্ডে কোনো আত্মা আসে না, যেটা আসে সেটা দুষ্টু জিন। হ্যাঁ, এনিওয়েজ, তো ওনার বোর্ডের মধ্যে দেখে যে 25 বছর বয়সী একটা আত্মা আছে। সে বলে যে তার সাথে আরো 5টা মেয়ে আছে, ওখানে 5টা মেয়ের আত্মা আছে এবং আরেকটা এন্টিটি আছে। এবং সেই বলতেছে যে এটা এন্টিটিটা আসলে কোনো আত্মা না, আচ্ছা, যে এন্টিটিটা আছে সেটা একটা ডিমন, বা আমরা যদি বলি জিন, সে আছে। তো ওনারা ট্রাই করে যে আমি এই ডিমনটার সাথে কথা বলতে চাই। এবং আত্মা অনেক বার্গেনিং হয় তাদের মধ্যে। একটা পর্যায়ে তারা ওই ডিমনের সাথে তাকে কথা বলার জন্য একটা কানেক্টিভিটি তৈরি করে দেয়। আচ্ছা, তো ডিমনটার সাথে অনেক কথাবার্তার মাধ্যমে একসময় ডিমনটা তাদেরকে বলে, অ্যান্সার করে যে সে ওই বাসায় ওই ভদ্রলোকের মাধ্যমে এসছিল। এবং এসছিল যেই কারণে যে এই মহিলা যে সাইকিক বা ম্যাজিক চর্চা করত, ব্ল্যাক ম্যাজিকটা চর্চা করত, সেটা ওই জিনটার খুব পছন্দের ছিল। আচ্ছা, এবং সে প্রায় চাইতো যে ওই মহিলার সাথে কথা বলতে বা সামথিং। সো সে যেটা করে, মানুষ হিসেবে ওই লোকের মাধ্যমে ওই বাসায় আসছিল, ঢুকছিল। এবং জিনটা তখনও তার বাসার বাইরে থেকে সবসময় তাকে ফলো করত। ওই লোকের মাধ্যমে তার বাসায় ঢুকে ওই কথা হয়। এবং ওই যে লোকটাকে যখন নাকি মহিলা লাস্ট কার্ডে রিডিং বলেছিল, তখন লোকটা নাকি তার বাসার থেকে বের হয়ে যায়, যেতে যেতে প্রায় 10-12 কিলোমিটার যাওয়ার পরে একটা রাস্তার পাশে ট্রান্স কানাডা হাইওয়ের কাছে সে অ্যাক্সিডেন্ট করে, একটা এসইবির সাথে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আচ্ছা, তো জিনটা ওখানে আর কিছুই করতে পারে না, জিনটা চলে যায়। বাট জিনটা ওই মহিলাকে ছেড়ে যেতে চায় না, তাকে ডিস্টার্ব করতেই থাকে। তো সে বলে জিনটাকে যে মানে তোমাকে তো ছেড়ে যেতে হবে আমাকে, দিস ইজ নট দ্য ওয়ে দ্যাট তুমি আমার সাথে থাকতে পারবে, এরকম কিছু ব্যাপারে। তারপর জিনটার সাথে তারা একটা ইসে আসে, লাইক ডিলটা হচ্ছে এরকম যে ওখানকার যে ফরেস্ট আছে, সেই ফরেস্টে যে 5টা ছাগলকে
বলি দিবে এবং সেগুলোর মাথা গাছের সাথে ঝুলিয়ে রেখে আসবে এবং এটার জন্য তাকে রিচুয়াল করতে হবে। তো সেই মহিলা এবং তাকে একা একাই করতে হবে। তো মহিলা সেখানে ওই ফরেস্টে যায় এরকম 5টা ছাগল নিয়ে এবং সে নিচে ওগুলোকে বলি দেয়, বলি দিয়ে এবং ওই 5টার মাথা সে গাছের বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দিয়ে আসে এবং তার মতো রিচুয়াল প্ল্যান করে এবং এভাবেই সে নাকি জিনটার থেকে মুক্তি পায়। তো এইভাবে করে মহিলাটার এই কাহিনীটা সমাপ্তি হয়। এখানে কেউ ওখানে অনেক পরিচিত ঘটনা আছে, অনেকে নাকি জানে এবং ও আমাকে ওই কার্ডের সেটটা ছবি দিয়েছে। ও নাকি কার্ড সেটটা কিনেছে সামহাউ নিলামে বা সামথিং এ এবং কার্ডের সেটটার ছবিও সে আমাকে দিয়েছে এবং যেই জঙ্গলে সেটা করেছে সেটারও সে ছবি, একটা ম্যাপ দিয়েছে আমাকে, গুগল ম্যাপ। এই ছিল স্টোরি। অনেক সাহসী উনি, ওনার তো মানে এটা তো ও মাই